অবদমিত ভাবনারা কখনো মরে না, জীবন্ত কবর দিলেও তারা পরে কুৎসিত রূপ নিয়ে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে আসে। ফ্রয়েডের এই পর্যবেক্ষণের আলোয় যখন উদয়ন দাসের হিংস্র কার্যকলাপকে দেখি আমরা বিস্মিত হই। নিজের বাবা মা প্রেমিকাকে খুন করে পুঁতে দিতে যার হাত বিন্দুমাত্র কাঁপেনি, সেই সব দেহের সঙ্গে দিন যাপনে যে দ্বিধাহীন, সেই পাশাপাশি ইন্টারনেটে তৈরি করে গেছে একের পর এক বিলাসবহুল কল্পজগৎ, অজস্র মিথ্যে কথার পৃথিবী। এমনকি যাদের সে খুন করেছে তাদেরও মাসের পর মাস সে বাঁচিয়ে রেখেছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, কখনো আকাঙ্ক্ষার নামে, কখনো নিজের বাবার নামে একের পর এক ফেসবুক পোস্ট করে গেছে উদয়ন দাস। দুনিয়াকে বোঝাতে চেয়েছেন তারা বেঁচে আছেন। এমনকি আকাঙ্ক্ষাকে খুন করার পর তার বয়ানে তার বাবা মায়ের নামে অভিযোগপত্র উদয়ন জমা দেয় ভোপাল পুলিশের কাছে। নিপুণভাবে ঠান্ডা মাথায় বছরের পর বছর ধরে নিজের কুকীর্তি গোপন করে গেছে উদয়ন দাস। এই আলোচনার শুরুতেই দেখে নেব কবে, কোথায়, কিভাবে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কে মিথ্যে জাল বুনেছিল এই মুহূর্তে কলকাতায় পা রাখা এই উদয়ন দাস। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসারের মেয়ে, স্কুল কলেজ জীবন রাজস্থানে, কিছুদিন পাটনায়, ইলেকট্রনিক্সে এমএসসি। অত্যন্ত মেধাবী না হলেও আকাঙ্ক্ষা বরাবরই উচ্চাকাঙ্ক্ষী। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে ভুল জায়গায় সম্পর্ক তৈরি করার মাসুলি কি গুনতে হলো বছর 23-এর এই তরুণীকে? পুলিশের জেলায় উঠে এসেছে কয়েক বছর আগে ঠিক এভাবেই মিথ্যে গল্পের আশ্রয় নিয়ে আকাঙ্ক্ষার মন জয় করেছিল উদয়ন। 2007 সাল, তখনকার অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্কুটে আকাঙ্ক্ষা উদয়নের আলাপ। নিজেকে দিল্লি আইআইটির পড়ুয়া বলে পরিচয় দিয়েছিল উদয়ন। শুনিয়েছিল আমেরিকায় তাদের বিশাল প্রতিপত্তির গল্প। ল্যান্ড অফ অপরচুনিটির এই গল্প শুনেই কি ইঞ্জিনিয়ারিং ফেল উদয়নকে মন দিয়ে ফেলেছিলেন আকাঙ্ক্ষা? প্রথমে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মেসেজ আদান প্রদান, ফোন নম্বর দেওয়া নেওয়া, তারপর ফোনে কথাবার্তা শুরু স্বপ্ন দেখানোর এবং স্বপ্ন দেখার। পুলিশ সূত্রে দাবি, নিজের প্রভাবকে কাজে লাগিয়ে বিদেশে আকাঙ্ক্ষাকে চাকরি পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল উদয়ন। বলেছিল, তুমি শুধু পাসপোর্টটা করে নাও, বাকিটা আমি দেখে নেব। বিদেশে প্রতিষ্ঠিত হওয়া নানা প্রলোভন দেখিয়ে এভাবেই আকাঙ্ক্ষার মগজ ধোলাই করেছিল উদয়ন। এমনকি দিয়েছিল ইউনিসেফের ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারও। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আর আপত্তি করেননি ওই ব্যাংক আধিকারিক। আমেরিকায় কাজ পাওয়ার স্বপ্ন বুকে নিয়ে আকাঙ্ক্ষা বাঁকুড়া থেকে দিল্লি রওনা দেয়। কিছুদিনের জন্য ওঠে মাসির বাড়িতে। তখনও ভোপালে বসে আশ্বাস দিয়েই চলেছে উদয়ন। বিদেশে যেতে কিছুটা সময় লাগতে পারে এই ভেবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার কোচিংয়ে ভর্তি হয় আকাঙ্ক্ষা। পুলিশ সূত্রে দাবি, তখন মাঝে মধ্যেই দিল্লি এসে হোটেলে থাকতো উদয়ন, ডেকে নিত আকাঙ্ক্ষাকে। আকাঙ্ক্ষার মনে যাতে সন্দেহ না হয় সেজন্য আমেরিকার ভিসা সংক্রান্ত কিছু নথি ডাউনলোড করে দেয় উদয়ন। গত বছরের জুলাই মাসের প্রথমে আকাঙ্ক্ষা ভোপাল যায়। পুলিশের অনুমান কিছুদিন থাকার পরই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায় তার কাছে। সে বুঝে যায় উদয়ন আসলে একটা প্রতারক, তার কোনো কথাই সত্যি নয়। থাকা তো দূরস্থ, কোনোদিন আমেরিকায় যায়নি উদয়ন। এ নিয়ে বচসাও হয় দুজনের। সেই কারণেই কি খুন হতে হলো আকাঙ্ক্ষাকে? এই মানুষটির মধ্যে ক্রিমিনাল, মানে একজন সাধারণ ক্রিমিনাল বলতে আমরা যা বুঝি, হ্যাঁ, তার থেকে অনেক বেশি হয়তো এর মধ্যে ভায়োলেন্স, রাগ, হিংসে এবং একটা নিজেকে বড়াই করার স্বভাব ওর মধ্যে নিশ্চিতভাবে রয়েছে। মানসিক অসুস্থতা যাদের আছে তারা কিন্তু ক্রিমিনাল নয়। পুলিশ সূত্রে দাবি, গত 4 জুলাই মা বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল আকাঙ্ক্ষার। তারপর টানা হোয়াটসঅ্যাপ। উদয়নের দাবি, সে আকাঙ্ক্ষাকে অগস্টে খুন করেছে, যদিও পুলিশের অনুমান খুন করা হয়েছে আরও আগে। কিন্তু কেন? পুলিশের একাংশ আবার মনে করছে এমন সম্ভাবনাও থাকতে পারে যে উদয়নই যে তার মা বাবার খুনি, এটা ভোপালে গিয়ে কোনোভাবে জেনে ফেলেছিল আকাঙ্ক্ষা। সেই কারণেই যাওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উদয়ন। আকাঙ্ক্ষা ও উদয়নের এক বন্ধুর খোঁজ পেয়েছে পুলিশ। গোটা ঘটনায় তার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইছে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিনহা ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। এই অনুষ্ঠান শুরু করব শিবেন্দ্র কুমার শর্মাকে দিয়ে। শিবেন্দ্রবাবু বাঁকুড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের কাজ করেন। निस्संदेह अत्यंत व्यथित एवं शॉक्ड এই ঘটনায়। शर्मा जी, पहले भले ही हम मीडिया वाले हैं, आपसे ये जानना चाहूँगा कि बाखूबी हम जानते हैं कि जिस परिवार के साथ ये होता है तो उनके ऊपर क्या गुजरते हैं। मैं पहले जानना चाहूँगा कि परिवार के दूसरे जो सदस्य हैं, आप आकांक्षा की माताजी हैं शशि बाला जी, तो क्या आप लोग इस सदमे से उभर पाए हैं? अभी तक तो नहीं उभर पाए हैं। अभी तक तो हम लोग पूरे सदमा में हैं इस मामले में। शर्मा जी, जब ये लड़का ये उदयन आपके घर आए थे, जब तब क्या इसका मतलब बिहेवियर कैसा था? कोई आपको शक हुआ इस लड़के पर जब आपके घर 2 दिन रहे? नहीं, वो लड़का तो बातचीत करने में बहुत स्मार्ट है,
जिसके कारण हम लोग को कोई शक नहीं हो सका। इसलिए तो हम लोग उसको उस पर शक नहीं किए शुरू में, नहीं तो हम लोग उसी समय से तहकीकात शुरू कर देते और इस पर जो चीज़ हम बाद में किए वो चीज़ उसी समय शुरू करते हैं। शर्मा जी, जब आप तहकीकात शुरू किया और भोपाल पहुंचे, तब भोपाल में आप लोकल पुलिस स्टेशन भी गए, तो पुलिस का रवैया क्या था, क्या रिएक्शन था उनका? वो हमें वहाँ एक पुलिस के साथ में मैंने पुलिस को साथ दिए, बोले कि जाओ इनको वहाँ मिलवा दो, लेकिन वो पुलिस आया लेकिन बहुत ज़्यादा कोऑपरेट नहीं किया। उसके बाद वो उसका दरवाज़ा नॉक किया, दरवाज़ा नॉक करके वो किवाड़ खोला नहीं, उसके बाद वो वापस हो गया बस। शर्मा जी, अभी हम लोगों को पता चल रहा है कि भोपाल पुलिस तब बहुत आपसे सहायता नहीं किया या बहुत ज़बरदस्त रिएक्शन नहीं दिया, मतलब क्योंकि हाँ, ये लड़का जो है आपके नाम पे आप लोग जा सकते हैं ये एज्यूम करके पहले से ही भोपाल पुलिस को आकांक्षा के बयान में एक खत लिखा था कि हमारे परिवार के लोग बंगाल से जा सकते हैं और ये हमें तंग कर रहे हैं। तो इसी का रिएक्शन हो सकता है पुलिस का, ये बहुत सहायता ना करना। इसमें तो अब उसका जो रिएक्शन था, एक्चुअली हम लोग तो दूर से गए। अब आपके जो घर वाले हैं, आप जो हैं वो क्या चाहते हैं? अब तो उदयन को उस लिया जा रहा है बांकुड़ा में, अब पुलिस रवाना भी हो गया, तो आप क्या चाहते हैं? आपका बेटी तो वापस नहीं मिल सकता, लेकिन परिवार के ओर से क्या चाहते हैं आप? हम लोग चाहेंगे कि उसको सबसे कड़ी से कड़ी सजा हो। हम लोग चाहेंगे कि उसको कड़ी से कड़ी सजा हो और हम लोग इसके अलावे कुछ नहीं चाहेंगे। शर्मा जी, बहुत बहुत शुक्रिया आपको, आपके मानसिक स्थिति हम समझते हैं और ये कम से कम फांसी की सजा हो हमारे लिए, तभी हम सिर्फ इतना चाहेंगे कि आप और आपके परिवार वाले इस सदमा से जल्दी उबर पाए। धन्यवाद आपको। দর্শকদের এই মুহূর্তে দেখাতে চাইবো যে কথাটা এই মুহূর্তে আলোচনা হয়েছে, যে এই উদয়ন দাস এতটাই চতুর একটা কাজ করেছিল যে আকাঙ্ক্ষা তাকে খুন করার পর তার বয়ানে একটি চিঠি ভোপাল পুলিশের কাছে জমা দেয় যে পশ্চিম বাংলা থেকে আকাঙ্ক্ষার পরিবারের লোক তাকে বিরক্ত করছেন এবং যে কোনো দিন ওখানে পৌঁছতে পারে। সেই জন্য ভোপাল পুলিশ ব্যাপারটাকে ততটা গুরুত্ব দিয়ে দেখেনি এবং রাজ্য পুলিশের প্রথম টিম যখন ভোপালে পৌঁছয় তখনও ভোপাল পুলিশের তরফ থেকে বলা হয় যে পরিবারের লোক বিরক্ত করছিল এবং সেই চিঠি জমা দেয় উদয়ন দাস। তখন রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয় যে সেইটাই তাদের সন্দেহের কারণ, তার কারণ উদয়ন দাসকেই তারা সন্দেহ করছেন। দেখুন, খুন করার পর দেহ গুম করে তাদের নামে ফেসবুকে সুখের সাম্রাজ্য গড়ে তোলাই নয়, সামনে এলো উদয়ন দাসের কুকীর্তি ঢাকার আরও এক কৌশল। তদন্তকারীদের দাবি যা থেকে আরও স্পষ্ট, আচমকা নয়, ঠান্ডা মাথায় আকাঙ্ক্ষাকে খুন করেছিল সে, বোকা বানিয়েছিল পুলিশকেও। গত নভেম্বরেই বাঁকুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে আকাঙ্ক্ষার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিল তার পরিবার। ওই নম্বরের টাওয়ার লোকেশন দেখায় ভোপাল। সেই সূত্রে জেলা পুলিশ জানতে পারে উদয়নের নাম, তার নম্বরেরও লোকেশন ছিল একই জায়গায়। এরপর আকাঙ্ক্ষার বাবা ও ভাই ভোপাল যান। আকাঙ্ক্ষার খোঁজে ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিলেও কেউ খোলেনি। উদয়নের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি তারা। সাহায্যের জন্য আকাঙ্ক্ষার বাবা ভোপালের সাকেতনগর থানায় যান, কিন্তু অভিযোগ সহযোগিতা করতে অস্বীকার করে আদালতের কাগজ দেখতে চায় সেখানকার পুলিশ। বাধ্য হয়ে বাঁকুড়া ফিরে জেলা পুলিশকে গোটা বিষয়টি জানায় আকাঙ্ক্ষার পরিবার। 5ই জানুয়ারি বাঁকুড়া সদর থানায় উদয়নের নামে লিখিত অভিযোগ দায়ের হয়, যার ভিত্তিতে আদালত থেকে ওয়ারেন্ট বের করে পুলিশ। 1 ফেব্রুয়ারি ভোপাল যান বাঁকুড়া পুলিশের তদন্তকারী দলের 5 সদস্য। অভিযোগ তারাও ভোপালের সাকেতনগর থানার সহযোগিতা পাননি। সাকেতনগর থানার তরফে আকাঙ্ক্ষার নামে লেখা একটি চিঠি দেখানো হয় বাঁকুড়া পুলিশকে। সূত্রের খবর, ওই চিঠিতে লেখা ছিল, আমি স্বেচ্ছায় উদয়নকে বিয়ে করেছি, কিন্তু বাবা বারবার এসে আমাদের বিরক্ত করছেন। বাঁকুড়া পুলিশ জানতে পারে উদয়নই চিঠিটি স্থানীয় থানায় জমা দিয়েছিল। এতে আরও গাঢ় হয় সন্দেহ। তখন ওয়ারেন্ট বের করে বাঁকুড়া পুলিশ সাফ জানিয়ে দেয় স্থানীয় পুলিশ না গেলে তারা নিজেরাই উদয়নের ফ্ল্যাটে যাবে। চাপের মুখে শেষমেশ 2 ফেব্রুয়ারি তল্লাশিতে যেতে রাজি হয় সাকেতনগর থানা। এরপরই সামনে আসে উদয়নের কুকীর্তি। পুলিশের অনুমান, আকাঙ্ক্ষার বাবা মেয়ের খোঁজে ভোপাল আসতে পারে এটা আঁচ করেই আগেভাগে আকাঙ্ক্ষার নাম করে থানায় তার বাবার বিরুদ্ধে চিঠি জমা দিয়েছিল সে, যাতে স্থানীয় পুলিশ তাকে সন্দেহ না করতে পারে। এহেন করিতকর্মা উদয়নকে সোমবার সন্ধ্যায় বহু টানাপোড়েনের পর রায়পুর থেকে বিমানে কলকাতায় আনা হয়।
ট্রানজিট রিমান্ডের মেয়াদ নির্দিষ্ট থাকায় মঙ্গলবারের মধ্যেই তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হবে। আকাঙ্ক্ষা কিংবা নিজের মা বাবার মতো আর কাউকে উদয়ন গুম করেছে কিনা তা জানতে উদয়নের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। রাজস্বী দত্তগুপ্ত, প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। যেহেতু ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করো, আমি একে একেবারেই কোনো রকমভাবে মানে মানসিকভাবে বিপর্যস্ত মানতে রাজি নই। তুমি দেখো, মানে মেথড ইন ম্যাডনেস যেটা বলে, আগাগোড়া যখনই তার সম্পর্কে সত্যটা কেউ জেনে যাচ্ছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। 2010 সালে মা যখন জিজ্ঞেস করছেন যে তুই এতদিন পড়লি, তো সার্টিফিকেটটা কোথায়, তো প্লেসমেন্টের কি ব্যবস্থা, চাকরি কোথায় করবি, সঙ্গে সঙ্গে মাকে গলা টিপে মারলো এবং তারপরে সেই দিন বাবা বাজার থেকে ফিরলো, চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে ওইভাবেই মোডাস অপারেন্ডি গলা টিপে খুন। 2016 সালের আগস্ট মাসে পুলিশ এখন যেটা মনে করছে, আকাঙ্ক্ষা যখন বুঝতে পারলো যে সবটা মিথ্যে, আইআইটি দিল্লির ইঞ্জিনিয়ার নয়, আমেরিকায় কোনো কানেকশন নেই এবং আমেরিকায় আকাঙ্ক্ষাকে পাঠাতেও পারবে না, সঙ্গে সঙ্গে সেটা বোঝার পরে সিমেন্টের বস্তা কিনে পরিকল্পনা করে ওইভাবেই আকাঙ্ক্ষাকে খুন করলো। কোথাও কিন্তু একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা, যেটা মানসিকভাবে অস্থির কেউ ব্যক্তি করতে পারে বলে মনে হয় না। এবং শুধু পরিকল্পনা নয়, একটা পূর্ব এবং তারও পূর্ব পরিকল্পনার জাল বিস্তার আছে। মানে যেমন একদিকে অতীতে আছে, তেমনি ভবিষ্যতে কি কি হতে পারে তার একটা আগাম আন্দাজ করে সেইভাবে সেই রাস্তাগুলোকে আটকানোর যে চেষ্টা, এটা খুব সুচতুরভাবে করা। এবং এর যে মনোজগৎ এই ছেলেটির, যারা হয়তো অপরাধের সঙ্গে মানে সেই নিয়ে যুক্ত, সেই বিজ্ঞানের শাখায় কাজ করেন বা যারা মনোজগতের সঙ্গে যুক্ত মনোবিদ, তারা বুঝতে পারবেন। কিন্তু আমরা যারা আরেকটু বাইরে কাজ করি, আমাদের পক্ষে এর মনোজগতের ব্যাখ্যা পাওয়াই খুব অসম্ভব। কারণ এর কোনো হত্যাই মানে খুবই ঠান্ডা মাথায় এই হত্যাগুলো করা, এবং একজন মানুষের কোনো শিকড় না থাকলে তবে সেই কাজটা করতে পারে। আমাদের প্রত্যেকেরই তো মানুষ হিসেবে একটা না একটা শিকড় আছে। আমি প্রেমিকার কথা যদি বা আমি বলছি যে তার সঙ্গে অনেক পরে পরিচয়, কিন্তু যে নিজের বাবা মাকে ঠান্ডা মাথায় এক কথার ভিত্তিতে খুন করে ফেলতে পারে এবং সেটাকে এতদিন গোপন রেখে কোনো অপরাধ বোধ ছাড়া ঘুরে বেড়াতে পারে, তাকে কোনো কিছুতেই মানে মানসিক অসুস্থ বলে ছাড় দেওয়ার জায়গাটা আমার মনে হয় নয়, বরং অনেক সুচতুর, অনেক পরিকল্পিত একজন খুনি অপরাধী বলেই আমার মানতে ইচ্ছে করছে তাকে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে যাবো। কমলেশ্বর তো সাইকোপ্যাথ নাকি হার্ডকোর ক্রিমিনাল? আমি বলছি খুন করছে, বডি ডাম্প করছে এবং মাসের পর মাস তার সঙ্গে থাকছে, এবং যাদের খুন করছে একেবারে রক্তের সম্পর্ক। আমি বাবা মা প্রেমিকা 3টে রাজ্যের পুলিশকে ছেলেটা এই মুহূর্তে নাচাচ্ছে, সম্পূর্ণ ভাবলেশীন, সলমান খানের মতো স্যুট বুট টাই পরে ঘুরে বেড়াচ্ছে, এবং পুলিশ ঠিক যে পার্টটা জানতে চাইছে সেই পার্টটাই সে আলোকপাত করছে। 2010-এ বাবা মাকে খুন করেছে, 2017 অবধি বহির্বিশ্বের কেউ জানতে পারেনি। মানে দুর্ভাগ্যবশত আকাঙ্ক্ষার ঘটনা যদি না হতো কোনোদিন হয়তো কেউ জানতে পারতো না। কি বলবেন একে? আমি বলবো যে মানে মনোরোগ বিশেষজ্ঞরা রয়েছেন, ওনারা বেটার বলতে পারবেন আমার থেকে, তবে আমি বলবো এটাই কিন্তু সাইকোপ্যাথিক ট্রেট। মানে অত্যন্ত ঠান্ডা মাথায়, উইদাউট এনি গিল্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কোথাও কোনো দংশন নেই, কোনো দ্বন্দ্ব নেই, তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন। একটা প্রসঙ্গ এখানে আসছে, শুধুমাত্র সাইকোপ্যাথি কিনা সেটা নিয়ে আমারও একটা দ্বন্দ্ব রয়েছে। এই কারণে দ্বন্দ্ব রয়েছে কারণ ওকে দেখে ওর যে মানে আমরা যেরকমভাবে ওকে দেখতে পাচ্ছি, ওর যে ডিসপোজিশনটা, কিন্তু এর সঙ্গে কোনো মেন্টাল ইলনেস আছে বলে মনে করিয়ে দেয়। মানে হার্ডকোর ক্রিমিনাল তো বটেই, সেটা তো ডেফিনেটলি আইনের চোখে সেইভাবেই বিচার্য, কিন্তু এই চাতুরিটার পেছনে কিন্তু মনোজগতের একটা ভূমিকা আছে। আর এটা ছাড়া যেটা আমি বলবো যে অবশ্যই ব্যক্তিগতভাবে যখন আমরা কোনো মানুষকে অ্যানালাইজ করার চেষ্টা করছি, তার মনোজগৎটা দেখছি, সেটা ঠিক আছে, কিন্তু তার একটা সাইকোপ্যাথিক ট্রেট হয়তো আছে। কিন্তু দেখুন, যতগুলো ঘটনা ঘটেছে এই ধরনের রিসেন্ট পাস্টে, সব কিছুর সঙ্গে কোথাও একটা প্রাচুর্য, গ্র্যান্ডার, লোভ ইত্যাদি জুড়ে আছে। তার মানে কোথাও যদি আমি সোশ্যাল পার্সপেক্টিভ দিয়ে দেখি, তাহলে আজকের দিনের এই যে কনজিউমারিজম 1 এবং 2, এই যে ফেসবুক
নিয়ে যেহেতু ঘটনাটা বারবার এরকম অনেকগুলো ঘটনা ঘটলো, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ল্যাক অফ সোশ্যাল ইন্টারাকশন। নিজে একটা দ্বীপের মতো ফেসবুকের সামনে বসা এবং সেইটা দিয়ে নিজেকে জাজ করা এবং সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক তৈরি করা, এই যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিশ্বাস করা এবং বিলং করা, এইগুলোরও কিন্তু প্রভাব আছে, মানে অ্যাপার্ট ফ্রম সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। আমি রসিকতা করতে চাই না, কিন্তু মানে যা গল্প ফেসবুকে লিখেছে তাতে আপনার পরের ছবি স্ক্রিপ্ট লেখাতে পারে, মানে থ্রিলার হয়ে যাবে। একেবারে এই কথাটা বলতে যাচ্ছিলাম যে গোটাটার মধ্যে কিন্তু একটা নাটকীয়তার চিত্রনাট্য আছে সমান, যেটা আমাকে বারবার সজল বারুইয়ের কথা মনে পড়াচ্ছে। যখন কিন্তু ফেসবুক ছিল না, কিছু ছিল না, কিন্তু বাবা মাকে খুন করে তারপর যেভাবে জিনিসটাকে সাজানো হয়েছিল, সেই একই ধরনের চিত্রনাট্য তৈরি করার একটা প্রবণতা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। নাটকীয় চিত্রনাট্য বলছে শ্রীজাত, খানিকক্ষণ আগে গ্রাঞ্জার এবং বৈভবের কথা কমলেশ্বরবাবু বলছিলেন। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে এই যে ফেসবুকের কল্পিত জগৎ, যার ভেতরে বিলাস এবং বৈভব একেবারে সমান মাত্রায়। দেখুন, নাম তার উদয়ন দাস, কিন্তু ফেসবুকে সেই উদয়ন ভন রিকোফেন মেহরা। শুধু নামই নয়, ডিগ্রি, পড়াশুনো, চাকরি থেকে বর্তমান ঠিকানা সবেতেই ফরেন টাচ। ফ্রেন্ডস লিস্টে পুস্কিন, স্ট্যাসজিউস্কার মতো একাধিক বিদেশি ব্যক্তির উপস্থিতি, তাদের সঙ্গেই ঝরঝরে ইংরেজিতে দীর্ঘ কথোপকথন। গাড়ি কেনা থেকে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্ক, ফেসবুকে জায়গা পেয়েছে সবই। আদব কায়দায় একেবারে বিদেশি আদল। এক ঝলক দেখলে কারো মনে হতেই পারে এটা আমেরিকায় বসবাসকারী কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির প্রোফাইল, কিন্তু গোটাটাই ভুয়ো, মন গড়া, যার জন্ম নিছক কম্পিউটারের কিবোর্ড কিংবা মোবাইলের কিপ্যাড থেকে, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই। উদয়ন ভন রিকোফেন মেহরা নামে খোলা এই ফেসবুক প্রোফাইল ঘেঁটে পুলিশ মনে করছে বিলাস, বৈভব, খ্যাতি, যশ এসবই ছিল মা, বাবা, প্রেমিকা খুনে অভিযুক্ত উদয়নের কল্পনার জগতের উপাদান। এসব নিয়ে ভাবতেই সে ভালোবাসত, আর সেই কারণেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে তৈরি করত একের পর এক কল্পনার জাল, যে জাল স্বপ্ন দেখাতো উজ্জ্বল ভবিষ্যতের, যেখানে হাতছানি দিত বিলাসবহুল জীবন। পুলিশের অনুমান ঠান্ডা মাথার খুনি উদয়নের এই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখানো জালেই পা দিয়েছিল বাঁকুড়ার আকাঙ্ক্ষা শর্মা। কভার ফটো, ডিপি, পোস্ট থেকে কমেন্ট, লাইক, উদয়নের এই ভুয়ো ফেসবুক প্রোফাইলের সর্বত্রই চমকে ঠাসা। গত বছরের 6 জানুয়ারি করা পোস্টে উদয়ন লিখেছে সে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করছে। সেখানে স্টিভ ভন রিকোফেন মেহরা নামে একজন শুভেচ্ছা জানিয়ে বলছে, অল দ্য ভেরি বেস্ট ডিয়ার। ধন্যবাদ জানিয়ে উদয়ন আবার তাকে সম্বোধন করছে দাদু বলে। স্টিভ ভন রিকোফেন মেহরার প্রোফাইলের কভার ফটোয় আবার উদয়নের সঙ্গে দেখা যাচ্ছে ওই বিদেশি ব্যক্তিকে। পোস্টের লেখা উদয়নের সুখ্যাতিতে ভরা। কিন্তু সোনালী চুলের এই ব্যক্তি কে? তিনি কি সত্যি উদয়নের দাদু? যদিও পুলিশ কিন্তু এক প্রকার নিশ্চিত এই প্রোফাইলটিও ভুয়ো। নিজের বিদেশ যোগ বোঝাতে যা তৈরি করেছিল উদয়নই, যাতে অপরিচিত কাউকে বিশ্বাস করানো যায় তার আত্মীয়রাও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন। সেও যে অহরহ নানা দেশ ঘুরে বেড়ায় তাও ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে বোঝানোর চেষ্টা করেছে উদয়ন। ল্যাম্বরগিনিতে বসা উদয়নের এই ছবি অনুযায়ী 2013 সালে সে তখন প্যারিসে ছিল, সঙ্গে ছিল আকাঙ্ক্ষা। ফ্রান্সে গাড়ি কেনা তো রাশিয়ায় ট্যাটু করানো। 2011 সালে পোস্ট করা এই ছবি বলছে সে সময় উদয়ন ছিল মস্কোয়। যদিও তদন্তকারীরা বলছেন উদয়নের এই বিশ্ব ভ্রমণ ছিল ফেসবুকেই, বাস্তবে তার গতিবিধি সীমাবদ্ধ ছিল দিল্লি, রায়পুর, ভোপালের মধ্যেই। একটার পর একটা খুন করে দিনের পর দিন নির্লিপ্তভাবে থেকে গিয়েছিল সে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো এই সিরিয়াল কিলারকে। এবিপি আনন্দ। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের কাছে যাব। ডার্ক চকলেটে সিনা ভোরার একটা ছায়া আমরা পেয়েছি। ইন্দ্রাণীর ক্ষেত্রেও যেটা তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল যে এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ইন্দ্রাণী অ্যাক্টিভ রেখেছিলেন এবং মেলের জবাব দেয়া, SMS, এই সমস্ত মাসের পর মাস একটা ইচ্ছাকৃত কল্পজগৎ, ভেরি ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড। একটা জিনিস দেখা গেছে যে অফ লেট এদের মনে হয় যে দে আর অ্যাবভ দ্য ল, যে অপরাধ করে পার পাওয়া যায়, এই একটা ফিলিং কিন্তু এখন গ্রো করেছে। এর
এর জন্যে এই এত ওভার কনফিডেন্স, এই যে একটা ক্রাইম করছে এর মধ্যে কিন্তু সাংঘাতিক একটা কনফিডেন্স আছে, মানে ও জানে যে আমি ধরা পড়বো না, মানে সাইকোপ্যাথ হোক যা হোক, কিন্তু এই যে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ কনফিডেন্স এইটা কোথা থেকে আসছে? কোথাও একটা থ্রু নিউজ, থ্রু আর ডেইলি লাইফ আমরা বুঝতে পারছি যে এখন অপরাধ করে পার পাওয়া যায়, ধরা পড়ে না, প্রচুর এরকম। আরেকটা জিনিস হচ্ছে এই যে সাইবার, 7 বছর এইরকম একটা জঘন্য অপরাধ করেও এবং হয়তো পার পেয়ে যেত, মানে ধরা নাও পড়তে পারতো, এটা মানে খুব কোইন্সিডেন্টলি যে ধরা পড়েছে। সেম সিনাবোরা কেসেও একই ব্যাপার, যে একটা মানে খুব জায়গা থেকে ধরা পড়েছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে সাইবার ওয়ার্ল্ড, এই সাইবার ওয়ার্ল্ডে এমন এমন সব প্রোফাইল লোকে তৈরি করে একটা মানে নন এক্সিস্টেন্ট পারসনকে জ্যান্ত করে তোলা যায়। সে হয়তো মারা গেছে কিন্তু তাকে নেক্সট 50 বছর তাকে বাঁচিয়ে রাখা যায়, বা জন্মও দিচ্ছে, এই যে দাদুর জন্ম। আর আরেকটা জিনিস হয়েছে যে আমরা এখন এত স্বার্থপর হয়ে গেছি, এত আমরা নিজেদেরকে নিয়ে থাকি যে আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে, আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আমাদের ইন্টারাকশন কমে যাচ্ছে, সে তারা আদৌ বেঁচে আছে কি তারা নেই, উই ডোন্ট রিয়েলি কেয়ার। একদম, তো আপনি ভাবুন না, বাবা মায়ের আত্মীয় স্বজনরা নেই, তারা তো ছুটে আসবে, 10 বছর তার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, উধাও হয়ে গেল, তো তারা নোবডি কেয়ারস। মানে একটা মানুষ যদি উধাও হয়ে যায়, সে উধাও হয়ে গেছে, মানে কারণ নোবডি কেয়ারস। ঠিকই, তো এই সবকটা জিনিস মিলিয়ে আর কি খুব একটা ভয়ঙ্কর জায়গায় একেবারে এই সত্যি আর মিথ্যের একটা জগৎ নিয়ে ছোট্ট বিরতিতে যেতে যেতে দেখব যে ফেসবুকের যে জগৎটা তৈরি করেছিল এই উদয়ন দাস আর তার সত্যিকারের যে মাটিটার ওপর সে দাঁড়িয়েছিল কতটা ফারাক দেখুন। পড়াশুনো তার দ্বারা হয়নি, একটা চাকরিও জোটেনি, কিন্তু যার নীতি হলো মুখে মারিতং জগৎ, তার আর এসবে কি যায় আসে? আকাঙ্ক্ষা শর্মা খুনে ধৃত উদয়ন দাসের ফেসবুক প্রোফাইলেও তাই বাস্তবের কোনো ছোঁয়াই ছিল না, বরং সেখানে সে তৈরি করেছিল এক অন্য দুনিয়া, কল্পনার দুনিয়া। এমন কল্পনা যা সাধারণ মানুষের পক্ষে ভাবাও মুশকিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ওয়েবসাইটের মাধ্যমে রীতিমতো একটা ভার্চুয়াল জগৎ তৈরি করে নিয়েছিল উদয়ন, যে জগতে সে রীতিমতো একজন ধনকুবেরের পুত্র এবং তার রয়েছে রীতিমতো দামি গাড়ি এবং দেশে বিদেশে বহু বাড়ি। ফেসবুকে উদয়ন লিখেছিল সে নাকি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর বাসিন্দা, অথচ বাস্তবে উদয়নের ঠিকানা ছিল ভোপালের সাকেত নগরের এই বাড়ি। ফেসবুকে নিজের বিদ্যে জাহির করতে 2016 সালে উদয়ন লেখে সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ পলিটিক্সে পড়াশোনা করে, কিন্তু বাস্তবে সামান্য ইঞ্জিনিয়ারিংটুকুও পাস করার মুরুদ হয়নি উদয়নের। চাকরির গল্প ফাঁদতে গিয়ে তো উদয়ন মিথ্যের সীমা পরিসীমা ছাড়িয়ে গিয়েছিল। এবছরের 10ই জানুয়ারি সে ফেসবুকে লেখে রাষ্ট্রপুঞ্জে চাকরি ছেড়ে দিলাম, যেন এটা তার কাছে হাতের ময়লা। কয়েকদিনের মধ্যেই 22শে জানুয়ারি ফের ফেসবুকে নতুন পোস্ট, আমেরিকার বিদেশ দপ্তরে কাজ শুরু করলাম। ভাবটা এরকম যে এসব চাকরি পাওয়া তার কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু মুখে জগৎ মেরে দিলেও বাস্তব এটাই যে ইঞ্জিনিয়ারিং পাশ করতে না পারায় উদয়নের একটি চাকরিও জোটেনি। ইগো ম্যাচিউরিটি অত্যন্ত দুর্বল, তার মানসিকতা অত্যন্ত রেস্ট্রিক্টেড, যে অ্যাডাল্ট বয়সে হতে পারে ক্রোনোলজিক্যালি, বাট ইমোশনাল ম্যাচিউরিটি খুব সেখানে সীমিত। সেইখান থেকে তার ন্যাচারালি নিজের ছোট বোধ হওয়াটা হয়তো একটু বেশি হতে পারে, যেখান থেকে আমি এইটা করতে চাই ওটা করতে চাই, সারাক্ষণ সবাইকে আমেরিকায় পাঠাচ্ছে। এই ধরনের মানুষরা একটু নার্সিসিস্টিক হয়, তো এদের কি হয়, এদের সব কিছুতেই নিজেদেরকে খুব বড় করে গ্র্যান্ডিওস করে দেখানোর একটা প্রবণতা থাকে, এবং অন্যরা ভালো বলবে, অন্যরা ওই যে ফেসবুকে ছবি দিলাম সবাই বাহবা দেবে, সবাই ভালো ভালো কমেন্ট দেবে, অনেক লাইক পড়বে, ও একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাইছিল। উদয়নের সম্বল বলতে ছিল বাবা মায়ের তৈরি করা একাধিক বাড়ির ভাড়া। পুলিশ সূত্রে দাবি, দিল্লির ডিফেন্স কলোনিতে উদয়নদের একটি বাড়ি ছিল, সেখান থেকে মাসে 10,000 টাকা ভাড়া মিলত। সাকেত নগরের ফ্ল্যাট থেকে মাসে ভাড়া হিসেবে হাতে আসতো 5,000 টাকা, আর রায়পুরের বাড়ি ভাড়া বাবদ মিলত মাসে 7,000 টাকা, অর্থাৎ সাকুল্যে মাসে 22,000 টাকা। পরে রায়পুরের বাড়িটি 31 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দেয় সে। এছাড়া মায়ের ডেথ সার্টিফিকেট জাল করে উদয়ন পেনশন তুলত বলে পুলিশ সূত্রে দাবি। কিন্তু গুণধর উদয়নের ফেসবুক পোস্ট দেখলে তার সামান্য উপার্জনের কথা কে বুঝবে? সেখানে সে 2013 সালে নিজের ল্যাম্বরগিনি গাড়িতে চড়ার এই ছবি পোস্ট করে লেখে, সমস্ত পরমাণু শক্তিধর দেশ শক্তি বৃদ্ধি করতে চায়, তাই শক্তি বাড়াতেই ল্যাম্বরগিনি চড়ছি। আমি প্রচন্ড ধনী বলেই এই গাড়িতে চড়তে পারছি, কারো ক্ষমতা নেই আমাকে ঢাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিজের পয়সায় গাড়ি কেনার ক্ষমতা না থাকলেও উদয়ন পরিবার সূত্রে নাকি পেয়েছিল একটি মার্সিডিজ বেঞ্জ এবং একটি হন্ডা সিটি। যদিও এটাও কতটা সত্যি তা এখনো বলা সম্ভব নয়।
কারণ তদন্তকারীরা বলছেন গল্প ফাঁদার নিরিখে উদয়নকে ঠেকানোর ক্ষমতা কারোর ছিল না। ফেসবুকে যে মৃতকে জীবিত করতে পারে তার কাছে নিজের জীবন সম্পর্কে আকাশ কুসুম গল্প তৈরি করা কি এমন কঠিন কাজ? অর্ণব মুখোপাধ্যায় ও রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। এই পর্বের শুরুতেই চলে যাব आयुष शर्मार काছে। आकांक्षार भाई এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। आयुष, सबसे पहले आपसे जानना चाहूंगा कि इस उदयन दास पे आप लोगों का शक कब से शुरू हुआ? जी, उदयन दास पे शक मुझे अगस्त के अराउंड सितंबर से स्टार्ट हो गया था, पर अक्टूबर के बाद ये शक काफ़ी हद तक बढ़ गया और नवंबर के एंड में कंफर्म हो गया, मतलब काफ़ी हद तक हमें कंफर्म हो गया था कि इसने मर्डर कर दिया है। किस बात पे शक हुआ? क्योंकि ये तो अक्टूबर या नवंबर में आपके घर आए थे, अक्टूबर के महीने में, और आपके साथ रहे भी थे एक ही कमरे में, तो किस कारण से आप लोगों का इस उदयन दास पे शक जो है वो बढ़ता गया? जी, उसके जब वो कुछ भी बताता था तो उसकी कहानी में इनकन्सिस्टेंसी जो हमें लगती थी वो शुरुआत में अक्टूबर के पहले मैं नोटिस कर रहा था। अक्टूबर में जब वो आया तो फिर मुझे लगा हो सकता है कि ये सही बोल रहा हो, सच बोल रहा हो, पर अक्टूबर के बाद जब वो चला गया उसके बाद उसकी इनकन्सिस्टेंसी जो भी वो बताता था वो वेरीफाइबल नहीं होता था। मतलब कई बार ऐसा होता था कि मैं कोशिश भी करता था इंटरनेट से वेरीफाई करने की, पर ना वो कंफर्म हो पाता था ना वो डिनाई हो पाता था। तो एक लिमिट के बाद फिर मुझे ये शक काफ़ी गहरा हो गया। अक्टूबर के पहले जो मुझे डाउट हुआ था उसमें मैं इसलिए कंफर्म नहीं कर पाया क्योंकि फिर वो अक्टूबर में आया तो फिर मुझे लगा हो सकता है ये सच बोल रहा हो। आयुष, आप जो इन्वेस्टिगेटिंग टीम भोपाल गए थे उस इन्वेस्टिगेटिंग टीम के साथ थे, तो कैसे उस सच्चाई पे, उस मैं कहूँगा कि बहुत ही ये आप लोगों के लिए एक सदमा ज़रूर है, तो उस सच्चाई पे आप लोग और इन्वेस्टिगेटिंग टीम जो है वो पहुँचे कब और कैसे? जी, आपका क्वेश्चन क्लियर नहीं है ना। मैं बोल रहा हूँ कि कब आप लोगों को पता चला, आप श्योर हो पाए कि उस मकान में जो है वो आपका दीदी जो है उनके साथ जो हादसा हुआ है उस मकान में ही उनका बॉडी है, ये आप श्योर कब हुए? आप तो इन्वेस्टिगेटिंग टीम के साथ थे वो जब रेड किया, तो कब आप श्योर हुए या पुलिस श्योर हुआ किस बात पे कि उसी मकान में, इंद्रानी नाम का उस अपार्टमेंट में ही सारे जो राज है वो छुपा हुआ है? जी, जब हम उस मकान में घुसे तो उसमें एक चबूतरा में दिखा जो कि काफ़ी अनयूजुअल था, जिसका किसी भी घर में वैसा चबूतरा होना मतलब नॉर्मल नहीं होता है। उस चबूतरे की साइज़ भी काफ़ी ज़्यादा था जो नॉर्मल से जो कहीं भी नहीं होना चाहिए था। तो हमें डाउट हुआ, हमने उससे पूछा कि यहाँ पे क्या है, तो उसने कई बार उसने झूठ बोलने के बाद फिर अंत में उसने स्वीकारा कि उसी चबूतरे के अंदर मेरी बहन दफन है। तो वो खुद कॉन्फेस किया? जी। आयुष, आपसे एकदम अंत में जानना चाहेंगे, थोड़ी देर पहले आपके पिताजी से बात हो रहा था तो वो फांसी चाहते हैं इस उदयन दास का, आप क्या चाहते हैं? आपका दीदी जो है, बहन जो है, वो तो मतलब कोई भी लौटा नहीं सकते हैं, लेकिन आपके परिवार पे जो गुजरा है, अभी आप लोगों का सोच क्या है, क्या मांगते हैं, क्या चाहते हैं? सख्त से सख्त सज़ा उसे मिले, यही हमारी इच्छा है। आयुष, बहुत शुक्रिया आपको इस टाइम में हमें थोड़ी बात करने के लिए। আমি সমীর গাঙ্গুলির কাছে আসবো। সমীরদা, এক হচ্ছে যে আয়ুষের বক্তব্য থেকেও পরিষ্কার, কারণ এই টিমের সঙ্গে ও ছিল, এই উদয়ন দাস কনফেস করেছে এবং আমাদের টেলিভিশন ক্যামেরা সেদিন ছিল এবং এবিপি আনন্দে লাইভ দর্শকরা দেখেছেন যে এই উদয়ন দাস যখন তাকে নিয়ে যাওয়া হলো রায়পুরে, সে মাটিতে বসে দেখিয়ে দিচ্ছে যে কোথায় বাবা এবং মার মৃতদেহ রেখে দিয়েছে। এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স হিসেবে পুলিশ তার বয়ানটাকে যে করবোরেট করছে, সেটা কি পুলিশের একটা স্ট্রং পয়েন্ট? মানে এই যে কোনো দর্শক জানতে চাইবেন যে এই জঘন্য ক্রাইমটা করার পর কনভিকশনের রাস্তাটা ঠিক কি? আজকে দুপুরবেলা আমাকে একজন ইঞ্জিনিয়ার ফোন করেছিলেন, রিটায়ার্ড পারসন, খুব বয়স্ক। তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নটা উনি করছিলেন আর কি, যে কালকে আলোচনায় মাঝপথে থেমে গেলেন। ওর এই এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন হয়েছে আর কি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পুলিশের এভিডেন্স ইজ অফ নো ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স অ্যাক্ট। রাইট। পুলিশ কি করছে, পুলিশ কি রিকভারি করেছে, নট। এই রিকভারির সময়
দুটো, আকাঙ্ক্ষার ওই জায়গাটা যখন ভাঙা হয়েছে, বাবা মার গ্রেপ থেকে যখন তাদের যে জিনিস কঙ্কাল বা যা কিছু পাওয়া গেছে, এখানে তোমাকে দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিতে হবে, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কিন্তু খুব মানে লোকাল হতে হবে এবং ভালো জ্ঞান থাকতে হবে তাদের সামনে। এই স্টেটমেন্টটা কিরকম হবে জানো তো, পুলিশ রিকোয়েস্টেড মি টু বি এ উইটনেস, আই এগ্রিড, মানে পুলিশ ডাইরেক্টেড মি হলেই হলো না। ঠিক এই জায়গাটাকে করে এই দুজনের সামনে ও বা আর যদি অন্যান্য লোক থাকেন তাদের সামনে ওকে এই স্টেটমেন্টটা করতে হবে যে আমি মা বাবাকে হত্যা করার পর এইভাবে এই লোককে দিয়ে এই জায়গাটা খনন করে তারপরে এনে আমি এদেরকে এই জায়গাকে কবর দিয়েছি, এবং তারপরে ওটা বেদি বানিয়ে আমি এই যে স্টেটমেন্টটা, এটাকে বলা হয় এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সো মাচ অফ সাচ ইনফরমেশন। ওইটুকু, ওর যে লম্বা বয়ান সেটা যাবে না, শুধু ওই জায়গাটুকু যাবে যে আমি এইভাবে। কারণটা হচ্ছে এবার মূল জায়গাটা তুমি বুঝতে হবে যে এই ক্রাইমটার ব্যাপারে এবং কোথায় ডিসপোজ আপ করেছে এটা একমাত্র একজন জানবে। একের বেশি দুজন যদি জেনে গেল তখন আর এভিডেন্স অ্যাক্টটা আনবে না। তো সুতরাং এখানে ও লিড করছে, এটা একটা পয়েন্ট এভিডেন্স অ্যাক্টে। সেকেন্ড হচ্ছে ও আইডেন্টিফাই করছে। থার্ড হচ্ছে উইটনেসের সামনে ও স্টেটমেন্টটা দিচ্ছে, আর উইটনেসরা বলবে বিং রিকোয়েস্টেড বাই দ্য পুলিশ আই এগ্রিড টু বি এ উইটনেস অফ দ্য কেস। এর সামনে এই যে বয়ানটা, তখন ও বলবে যে আমাদের সামনে উদাহরণ এই বক্তব্য রেখেছিল। এই করবোরেশনটা যদি হয়, তখন এখানে ডাইরেক্ট এভিডেন্স নেই কিন্তু আমাদের, তাহলে কিন্তু ও বিশাল বিপাকে পড়বে, ওর ওখান থেকে বেরোনো খুব মুশকিল। এই জায়গাটাকে কিন্তু আমাদের দেখতে হবে। আর হচ্ছে উইটনেস, অনেকগুলো উইটনেস কিন্তু নিতে হবে। কোথা থেকে সিমেন্ট কিনেছিল, যে মিস্ত্রিগুলো ওই জায়গাটা কেটেছিল, কালকের এই যখন মেশিন দিয়ে এই জায়গাটা বাবা মার যেখানে লনের ভেতরে সেখানেও সব এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা আর ডাইরেক্ট এভিডেন্সগুলো যে এক হয়ে যাবে, তখন ওর বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। কোনো সন্দেহ নেই যে এই অপরাধ গোটা সমাজকে আরেকবার কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিচ্ছিল। বিশিষ্ট শিল্পী অনুপ রায় আমাদের সঙ্গে আছেন। অনুপদা, আপনার একটা ছবি শেষ হয়েছে, দয়া করে একটু যদি বলেন। যে আমি কোনো সাইকোলজিস্ট নই, কিন্তু আমি যেটার ভিত্তিতে ছবিটা করেছি, যে অনেক দিন আগে একটা বিখ্যাত ছবি সাইকো, সবাই দেখেছেন, যে সেই ছবিটা দেখে আমি আটকে উঠেছিলাম যে একটা মানুষ কি এরকম করতে পারে। তারপরে জেনেছিলাম যে হ্যাঁ, একটা মানুষের ডুয়েল আইডেন্টিটি থাকতে পারে। তো সেই মানুষটা কখনো সে একদম ভদ্রলোক থাকছে, আবার কখনো সে খুনি হয়ে উঠছে। তা আমার নিজের ধারণা যে এরকমটা না হলে বোধহয় এটা করা সম্ভব না, যে কারণে আমি এই সাইকোর বাড়িটা একটা সিম্বল হিসেবে রেখেছি। যে আমার হিচককীয় আবহাওয়া এবং পাশাপাশি দুটো মুখ থেকে যে অনেকটা ডক্টর জ্যাকেল আর মিস্টার হাইডের মতো, এটাই আর কি আমার বিষয়। যে ক্রিমিনাল সাইকোলজিস্টের সাহায্য কলকাতা পুলিশ পার্থ অর্থাৎ রবিনসন স্ট্রিটের সেই কঙ্কাল কাণ্ডের সময় নিয়েছিলেন, ডক্টর সব্যসাচী মিত্র আমাদের সঙ্গে আছেন, ওর কাছে যাব। কিন্তু অনেকেই একদিকে যেমন শীনা ভোরার হত্যা মামলা, অনেকেই রবিনসন স্ট্রিটের সেই কঙ্কাল কাণ্ডের সঙ্গে এই অপরাধের যোগ খুঁজে পাচ্ছেন। যোগ যেরাম আছে সেরাম প্রচুর ফারাকও আছে। দেখুন, ফেসবুকে উদয়ন বলছে তার দাদুর নাম নাকি স্টিভ বন রিচোফেন মেহরা, জার্মান, অথচ বাস্তবে মামার বাড়ি হাওড়ার শালকিয়ায়। মা বঙ্গ সন্তান, বাবাও বাংলা বলতে পারতেন। যেটা জানতাম বাঙালি। তোমাদের সঙ্গে কি ভাষায় কথা বলতো? তোমার সঙ্গে আমাদের সাথে বাংলায় কথা বলতো। কে সেটা? ওই এনার যে মা বাবা, উদয়নের মা বাবা। উদয়নের দাবি হঠাৎ নাকি বচসার জেরে আকাঙ্ক্ষাকে খুন করে ফেলেছিল সে, অথচ সেই উদয়নের মাথায় এত ঠান্ডা যে গ্রেফতারের আগের দিনও এক বান্ধবীর সঙ্গে কাবিল দেখতে গিয়েছিল সে। খেল উन्होंने শুরু কিয়া, খতম না করো। এই হলো উদয়ন দাস। 3 মাস নাকি স্নান করে না, অথচ গায়ের গন্ধ ঢাকতে 1010 টাকার সুগন্ধি ব্যবহার করে। বিলাসবহুল ল্যাম্বরগিনির সঙ্গে ছবি পোস্ট করে, অথচ ঘরের মেঝেতে বহুদিনের বাসি খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভোপালের অভিজাত এলাকা সাকেতনগরে বিশাল বাড়ি, অথচ ঘরের মধ্যে নোংরা ভর্তি। মা বাবার দেহ খুঁড়তে যাওয়ার সময় স্যুট পরে যায় উদয়ন, অথচ চেহারা দেখলেই বোঝা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই। উদয়নের এই উস্কোখুস্কো চেহারা দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে রবিনসন স্ট্রিটে সেই পার্থদের কথা, যিনি দিদি ও 2 পোষ্যের কঙ্কালের সঙ্গে থাকতেন। ঘরের মধ্যে কুকুরের দেহ, ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবার, চারিদিকে নোংরা, বন্ধ দরজা জানালা, গায়ে নোংরা। পার্থর ঘরের মতোই উদয়নের ঘরেরও একই হাল।
তবে পার্থর মধ্যে কোনো নৃশংসতা দেখা যায়নি, সে মানসিক অবসাদগ্রস্ত ছিল। রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডে কিন্তু যাকে ধরা হয়েছিল তিনি খুন করেননি, যেখানে একজন মানুষ একেবারে না খেয়ে না জল খেয়ে মরে গেল, এই ধরনের অ্যাবনর্মালিটি কিন্তু আপনি এই উদয়ন দাসের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন না। সে তার নিজের আখেরটা ভালো করে গুছিয়ে নিতে পারবে, সে অগোছালো থাকতে পারে, সে নোংরা থাকতে পারে, কিন্তু তার আখেরটা সে ভালো বোঝে। আর উদয়ন নিজেই স্বীকার করেছে সে তার প্রেমিকা বাবা মাকে খুন করেছে, টাকার পেছনে ছুটেছে। রাজর্ষি দত্তগুপ্ত ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শুভসাচী, পার্থর ঘটনাটার কিন্তু একটা দিদির প্রতি শ্রদ্ধা, কোথাও একটা অবসেশন, ধর্মবিশ্বাস একেবারে মনে গভীরে পোতা, এই মানে কিছুটা পজিটিভ পার্টগুলো ছিল। সে পেশাদার অপরাধী কোনোভাবে পার্থ দেখে বলা যায় না, কিন্তু এখানে তো অপরাধ আগে, যদি অসুস্থতা কিছু থাকে সেটা পরে। যেটা দৃশ্যত মিল, মানে ফুটেজের মিল আপনি যদি বলেন, সেটা পাওয়া যাচ্ছে দুজনের ঘর কিন্তু একই রকম। মানে একদিকে খাবারের উচ্ছিষ্ট দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জমছে, সিগারেটের এক্ষেত্রে পানীয়র বোতল, সিগারেটের টুকরো, জানলাগুলো এবং কুলুঙ্গি সমস্ত এগুলোকে সেলোটেপ দিয়ে আটকানো হয়েছে যাতে ভেতরের গন্ধ বাইরে না যায়, এই ধরনের কোনো একটা ভাবনা থেকে। ফুটেজ যদি আমি পাশাপাশি চালাই প্রায় এক। এইটার কি কোনো মানে মনোবিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? দুজনের ক্ষেত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। পার্থ মানসিকভাবে অসুস্থ, এ কিন্তু সাইকোপ্যাথ। হ্যাঁ, আমি আসার আগে একটু করছিলাম, কারণ প্রত্যেকটা অসুখের না একটা চেকলিস্ট থাকে একদম। তো এই সাইকোপ্যাথিরও চেকলিস্ট আছে, তাতে টোটাল নাম্বার অফ পয়েন্টস হাইয়েস্ট যে সাইকোপ্যাথ হবে সে করতে পারবে 40। আচ্ছা, আমি দুটো জিনিস জানি না উদয়ন সম্বন্ধে, বাকিটা যতটা জানি হি হ্যাজ অলরেডি স্কোরড 36। দুটো যেটা জানি না সেটা হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, অর্থাৎ উদয়ন ছোটবেলায় স্কুলে কিছু করতো কিনা, পেটদের মারতো কিনা, বেড়াল কুকুরকে কেটে ফেলে দিত কিনা, একরকম। আর 2 নম্বর যেটা জানা যায়নি, কিছুটা হয়তো জানা গেছে, যে মাল্টিপল স্মল রিলেশনশিপস, এই দুটোতে যদি 2, 2, 4 দিয়ে দিই, উদয়ন কিন্তু 40 আউট অফ 40। একটা জায়গায় গন্ডগোল দেখা দিচ্ছে, এবং আপনি সেটা একদম সঠিক বলছেন। এরা, এই উদয়নরা কিন্তু যারা সাইকোপ্যাথিক হয় তারা ভেরি ভেরি চার্মিং হয়, দে আর ভেরি সুপারফিশিয়াল কিন্তু ভেরি চার্মিং। ঠিক। আপনার শুধু যেহেতু আপনি প্রশ্নটা তুললেন, কলেজ হোস্টেলে কিছু একটা গন্ডগোল করেছিল, যার ফলে তাকে বের করে দেয়া হয়। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কি গন্ডগোল, হয়তো আপনি যে ধরনের ইঙ্গিত করছেন হয়ে গেল পারে, সেটা যদি সত্যি হয় তাহলে 38 হয়ে গেল অলরেডি, 36 থেকে 38 হয়ে গেল। আরেকটা এই যে অপরিচ্ছন্নতা, শুধু নিজের পরিবেশ নয়, নিজের শরীরও দীর্ঘদিন স্নান না করা এবং দুর্গন্ধ গায়ে ঢাকতে দামি পারফিউম ব্যবহার করা, এরও কোনো ব্যাখ্যা? এইখানটা মিলছে না, এই জায়গাটা মিলছে না। আগে যে কথা হচ্ছিল যে সাইকোপ্যাথি ভার্সেস মেন্টাল ইলনেস, সাইকোপ্যাথির সব মিলে যাচ্ছে, আর মেন্টাল ইলনেসের একটা জায়গায় একটু ছোট্ট করে উঁকি দিয়ে দেখা দিচ্ছে, এই ল্যাক অফ সেলফ কেয়ার এবং ঘরের এই মেসটা। এইটা কিন্তু মেন্টাল ইলনেসে আসে, যেখানে লোকের অপরিচ্ছন্নতা থাকে, লোকে ঠিকভাবে নিজেকে দেখতে পারে না। সুতরাং এটাতে একটা স্কিজোফ্রেনিক ইলনেসে হয়, অনেক সময় ডিপ্রেশনে হয়, অনেক সময় ডিলিউশনাল ডিসঅর্ডারে হয়, যেটা আমরা আগের দিনের ডিসকাশনেও ছিলাম, যে এই জিনিসটা কিন্তু মিলছে না। এইটাকে যদি মেলানো যেত, তবে এখানে খুব ইম্পর্টেন্টলি মনে রাখা দরকার যে আর একটা জিনিস যেটা আছে সেটা সাইকোপ্যাথির সঙ্গে মিলছে না, উদয়নের দুটো জায়গাতেই পুজো দিতে যাওয়া। আগে যারা বলেছেন সবাই একদম পারফেক্টলি বলেছেন যে দেয়ার ইজ নো রিমর্স। সাইকোপ্যাথিতে তারা এমপ্যাথি ফিল করে না, সুতরাং তারা অন্যের কি হলো না হলো তাদের কিচ্ছু যায় আসে না, মেরে দিয়েছি হেঁটে হেসে চলে গেলাম। পুজোটা কেন দিত? এইখানে একখানা গিল্ট, রিমর্স কাজের একটা পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে সেলফ কেয়ার এবং পুজো, এই দুটো জায়গা আমি ঠিক মেলাতে পারছি না। আমি ঠিক দুটো জিনিস বলবো। একটা হচ্ছে পুলিশের বক্তব্য যদি একেবারে হুবহু তুলে ধরি, এখনো পর্যন্ত তার কোনো রিপেন্টেন্স নেই, বুক ফুলিয়ে হাঁটছে ঘুরছে এবং কোনোটার জন্য কোনোভাবে অনুতপ্ত এটা বলা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দিন যেভাবে ঘরের পরিস্থিতি ছিল, এই আকাঙ্ক্ষাকে যখন খুন করেছিল, ধরা পড়া অবধি একই রকম ঘরের চেহারা, ঘরে কোনো রকম পরিবর্তন আনেনি। এর কোনো মানে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? না, এরা তো চেঞ্জেস চাইবে না, কারণ এর পুরো এফেক্টটাই, সাইকোপ্যাথিদের পুরো এফেক্টটাই ঘরের বাইরে, পুরোটাই বাইরে করবে। এবং এই যে বড় বড় জিনিস যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি, আমেরিকা এই সেই, ইটস ওয়ান অফ দ্য কোর ফিচার্স ইজ গ্র্যান্ডিওসিটি।
দুটো অসুখে থাকে, একটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার যেখানে খুব ম্যানিক হয়ে যায়, লোকে ভীষণ বড় ভাবছে, ভীষণ বেশি খরচা করছে, নিজেকে রাজা উজির ভাবছে, এবং সাইকোপ্যাথি। সুতরাং গ্র্যান্ডিওসিটি, উদয়ন কিন্তু সাইকোপ্যাথিক চেকলিস্টের প্রত্যেকটা ঘর মিলিয়ে দিয়ে, এবং যদি আমরা যেটা বললাম অলরেডি প্রায় 38 হয়ে গেছে, হি উইল স্কোর 40 আউট অফ 40 ইন সাইকোপ্যাথি। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মনে রাখা দরকার, যেটা আমার মনের মধ্যে এজ আ ফরেন্সিক গাই ঘুরছিল, যে আমরা তো দেখতে পাচ্ছি বাবা মা আকাঙ্ক্ষা, একদম আরো কেউ কি নেই, সেখানেও পুলিশের কিন্তু এই জিনিসটা জানতে হবে। কারণ আমরা একটু আগেই কথা বলছিলাম যে এরা কিন্তু এই মানে কি হয় জানেন তো, এরা সব সময় অন দি এজ থাকতে হয়, সুতরাং একটার পর একটা এইটা আমায় করতেই হবে, তা না হলে ফুয়েল ফর ফায়ার বলে যে কথাটা আছে, যে আমার মানসিকতাটাকে যে ফুয়েল করে যে ফায়ারটা, সেটা আমি পাবো না। আকাঙ্ক্ষাকে মেরে দিয়েছি, আমার মানসিকতা সেখানে, এরপরে কি। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এরা কিন্তু পর মানে হি ইজ আ ক্লাসিক্যাল সিরিয়াল কিলার অ্যান্ড দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট পিপল। মোস্ট সাইকোপ্যাথস আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। ইউজুয়ালি যারা খুব একটা ডিফারেন্ট ডাম্ব্রেন ডাউন ইন্ডিভিজুয়ালস, তারা কিন্তু সাইকোপ্যাথি পারবে না। কারণ এই যে জ্যাকেল অ্যান্ড হাইড যেটা দেখলেন, এই দুটোকে মেইনটেইন করে যাওয়া, পুলিশকে জাস্ট নাচাচ্ছে এই গোদাভাবে বলতে গেলে, এটা সাধারণ মানুষ পারবে না। একদম। আমি আপনার একটা বাক্য নেব, সেটা হচ্ছে রাজা উজির ভাবা। এই যে গ্রাঞ্জিয়ারটা, তার জীবন চর্চা আছে, এমনকি দৈনন্দিন জীবন চর্চার মধ্যেও এই বাহুল্য বিলাসিতা রোজকার জীবনে অঙ্গীভূত করে নিয়েছিল এই উদয়ন দাস। দেখুন, উস্কো খুস্কো চুল, ঘোলাটে চোখ, গালে কয়েকদিনের না কামানো দাড়ি, এই হলো আকাঙ্ক্ষা শর্মা খুনের ঘটনায় ধৃত তার প্রেমিক উদয়ন দাস, যে নির্বিকারভাবে নিজের প্রেমিকাকে খুনের কথা স্বীকার করে, যে একটুও বিচলিত না হয়ে নিজের বাবা মাকে খুনের পর পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়। উদয়নের এসব কার্যকলাপ তার পরিচিতরা যত শুনছেন ততই শিউরে উঠছেন। তাদের বক্তব্য, উদয়নকে দেখে কখনোই বোঝা যায়নি তার মাথায় এরকম কিছু থাকতে পারে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ধৃত উদয়ন দাস ভিলাইয়ের এই ইঞ্জিনিয়ারিং কলেজেই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু পাশ করতে পারেনি। সেই সময় থেকে মিথ্যের জাল বোনা শুরু। जब 4 साल की इंजीनियरिंग की पढ़ाई ख़त्म हुई तो परिवार वालों ने जब इससे डिग्री की मांग की और इसको इस बात के लिए इसके ऊपर कहा कि तुमको नौकरी करना चाहिए, इसको अपनी बात खुलने का भय हुआ क्योंकि ये पास नहीं हो पाया था, इस कारण मैं ये घटना कर दिया, ऐसा इसका प्रारंभिक रूप से इसका कहना है। জীবনে উপরে ওঠার মতো কোনো কিছু না করলেও আমোদ করে জীবন কাটাতে বড় ভালোবাসত উদয়ন। কলেজে না পড়লেও বাবা মায়ের কাছ থেকে মিথ্যে বলে টাকা নিতে নিতে অর্থের নেশা তাকে পেয়ে বসেছিল। পুলিশের অনুমান, উদয়ন বুঝতে পারছিল যে পরিমাণ টাকা তার প্রয়োজন বাবা মা থাকলে তা হাতে আসবে না। সম্ভবত সেই কারণেই বাবা মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, তারপর রায়পুরের বাড়ি বিক্রি। কিন্তু মিথ্যের আশ্রয় নিয়েও যেটুকু টাকা হাতে আসতো তাও নিমেষে উড়ে যেত উদয়নের। ভোপালের সাকেত নগরের প্রতিবেশীরা বলছেন, উদয়নের আঙুলে সবসময় থাকতো হীরের আংটি। খাবার আসতো রেস্তোরাঁ থেকে। পানীয় এবং মহিলা সঙ্গ দুয়েরই প্রবল নেশা উদয়নের ছিল বলে পুলিশ সূত্রে দাবি। তার প্রমাণও মিলেছে উদয়নের বাড়ি থেকে। পুলিশের দাবি, গত 3 মাস ধরে নাকি উদয়ন জলের পরিবর্তে মদ্যপান করে কাটাচ্ছিল। পুলিশ যখন তার ফ্ল্যাটে তল্লাশি চালাতে যায় তখনও সেখানে গড়াগড়ি খাচ্ছিল বোতল। উদয়নের ফেসবুক পোস্টে ল্যাম্বরগিনির ছবি, মার্সিডিজ বেঞ্জের ছবি, যদিও আদতে সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল উদয়ন, তারপর একটি বাইক। কখনো 2 চাকা, কখনো 4 চাকা হাঁকিয়ে এলাকায় ঘুরে বেড়াতো সে। বাস্তবে একটা মাস মাইনের চাকরি জোটাতে না পারলেও একাধিক ভুয়ো কোম্পানির ওয়েবসাইট খুলে বসেছিল উদয়ন। তার মধ্যে একটি মেহরা কর্পোরেশন, আরেকটি উদয়ন গ্লোবাল। সংস্থাগুলির ওয়েবসাইটে উদয়নের গালভরা গল্প শুনলে যে কেউ অবাক হয়ে যাবে, এত মিথ্যে কথাও বলা যায়। নিজের একটি ভুয়ো সংস্থার ওয়েবসাইটে উদয়ন লিখেছে তার সংস্থা ডায়মন্ড হারবারে জাহাজ তৈরি করে, আর জাহাজ তৈরির পরিকল্পনা কি তার মাথায় এসেছিল ডায়মন্ড হারবারে সূর্যাস্ত দেখতে দেখতে, তাও আবার যে বাবা মাকে খুন করেছে তাদের সঙ্গে। উদয়ন তার সংস্থার ওয়েবসাইটে একটি জায়গায় লিখছে তার সংস্থা তেল উত্তোলনের কাজে নিযুক্ত। কোথাও আবার নিজেকে উদয়ন নিজের পরিচয় দিচ্ছে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে। রায়পুরের ইঞ্জিনিয়ারিং ফেল উদয়ন নাকি ক্যালিফোর্নিয়ার মার্সিডিজ বেঞ্জের ডিলারশিপও নিয়ে এমন দাবিও সে করেছে ওয়েবসাইটে। কিন্তু এসবই কি উদয়নের মনের রোগ নাকি প্রতারণার ছক? তার মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেখানে খুব নির্মমভাবে লোকেরা কাজ করে, হিংসাত্মক ঘটনায় তাদের কোনো অনুশোচনা হয় না, কিন্তু সেটা গ্র্যাজুয়াল বিশ্লেষণের পর আপাতত বলবো একজন ক্রিমিনাল। উদয়নকে জেরা করে যে আর কি কি বেরোতে পারে তা বুঝে উঠতে পারছে না পুলিশও। রাজর্ষি দত্তগুপ্ত ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
সমাজতাত্ত্বিক অমিতেশ মুখোপাধ্যায়ের কাছে আসবো। অমিতেশবাবু, একটা হচ্ছে যে আকাঙ্ক্ষার উচ্চাকাঙ্ক্ষা, মানে আমেরিকায় চাকরি, রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স পাস করেছে, তাকে এই আমেরিকার লোক দেখানো চাকরির, এবং লক্ষ্য করুন যে ওইটাকে গাজরের মতো সে ব্যবহার করেছে। আমি আজকেই পড়ছিলাম যে যখন বাঁকুড়া তার বাড়িতে এসছে, বাবা মা দাদাকেও আমেরিকা নিয়ে যাবে বলছে, ভিসার ব্যবস্থা করে দিল্লিতে অপেক্ষা করবে বলছে, যে কোথাও কি এই অ্যাম্বিশনটাকে খুব ট্যাক্টফুলি মানে ব্যবহার করছে তার মানে এই জঘন্য অপরাধ ঘটানোর ক্ষেত্রে। এবং খোঁজ নিলে নিশ্চয়ই দেখা যাবে যে শুধুমাত্র আকাঙ্ক্ষার ক্ষেত্রে নয়, নিশ্চয়ই গোটা জীবনে একাধিক মানুষের সঙ্গে সে এই জিনিসটা করেছে। প্রিসাইসলি আমি এটাই বলার চেষ্টা করছি যে এক্ষেত্রে হয়তো আমেরিকা, অন্য ক্ষেত্রে হয়তো অন্য কিছু, ঠিক হ্যাঁ, কিন্তু সেখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে মানে বহু বছর আগে মৃণাল সেন আকাশ কুসুম করেছিলেন, হ্যাঁ, সেটা বোধহয় খুব একটা খুব মানে একটা অসম্ভব সিম্পল প্রয়াস ছিল, কিন্তু আজকে এটা আমি যে দেখার চেষ্টা করছি যখন, যে এটা একটা সাংঘাতিক প্রেক্ষাপট, এবং সেখানে এই সোশ্যাল নেটওয়ার্কিং এবং সেখানে ঢোকা, এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা, এবং বিভিন্ন জনকে বিভিন্ন রকমের প্রলোভন এর জগৎ তৈরি করা, এবং সেটা খুব ইজি করা। যেমন আজকে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি না গেলেও কেমব্রিজ ইউনিভার্সিটি ভিজিট করতে পারি, তো ফলে এইটা একটা, এই যে আমি কি সেটা জানলাম না। এবং অনেক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমি দেখি যে ব্যক্তির ছবি নেই, কিছু নেই, এবং সেটা হচ্ছে একটা সূত্রপাত, এবং ডেফিনেটলি অনেক সময় খুব, যেটাকে আমরা অনেক ইংরেজিতে বলি গ্লিপ টকার, অসম্ভব ভালো কথা বলে এবং মুহূর্তে লোককে ইয়ে করতে পারে। এবং আমার ধারণা এটা ঘটেছিল, এবং এই আকাঙ্ক্ষার বাবা মার ক্ষেত্রেও, সে গিয়ে তারা হয়তো হাইন্ডসাইটে আছে ভাবছেন অনেক কিছু, কিন্তু কোথাও একটা তারা কনভিন্সড হয়েছিলেন যে না, এ বোধহয় আমেরিকায় নিয়ে যেতে পারে, কারণ এর একটা জায়গা তৈরি করেছিল। এবং সেইটা আমার মনে হয় যে একটা কোথাও যে এদের কিন্তু একটা সোশ্যাল স্কিলসও তৈরি করে এরা, হ্যাঁ, মানে একেবারে আমি বলবো যে সমাজের মানে সমাজ এর মধ্যে খুব একটা নেই সেটা আমি বলবো না, মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইন্টারঅ্যাক্ট করা ইত্যাদি সেই স্কিলগুলো সে অ্যাকোয়ার করেছে। পার্সোনালি ওয়ান টু ওয়ান রিলেশন হয়তো সেভাবে সে অনেক সময় সাকসেসফুলি নাও করে থাকতে পারে, কিন্তু সেটা বলাটাও ডিফিকাল্ট, কারণ ধরা পড়ার আগে একটা আর্টি মেয়ের সাথে সিনেমা দেখা, এবং আমার ধারণা ফিনিশিং উইথ ওয়ান অ্যান্ড মুভিং অন টু দ্য আদার, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তার বিভিন্ন রকমের প্রয়োগ, একদম তাহলে তো ডক্টর মিত্রের এখানেই 40 হয়ে গেল। এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে প্রবাবলি একটা ইনকমেন্সুরেবল সাবজেক্ট পজিশন, মানে সমাজের বিভিন্ন ইনস্টিটিউশনাল জায়গার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, সেখান থেকে যা যা নেওয়ার নিচ্ছে সেগুলোকে ব্যবহার করছে এমনভাবে সেটা কমপ্লিটলি একটা নিজের ফেভারে, এবং একটা জায়গায় গিয়ে সেখানে কমপ্লিটলি ভায়োলেশন অফ অল সোশ্যাল এক্সপেকটেশনস। এইটা একটা খুব কিউরিয়াস এবং ভেরি কমপ্লেক্স কেস, এবং এই কমপ্লেক্সিটিটার কিন্তু অ্যাবসলিউট মানে আনসার স্যাটিসফ্যাক্টরিলি আমরা বিভিন্ন প্রেক্ষিত দিতে পারি, কিন্তু অ্যাবসলিউটলি মানে হিট করাটা আমার মনে হয় যে বিকামস মোর ডিফিকাল্ট এই ধরনের কমপ্লেক্স কেসে, যে অ্যাকচুয়ালি সে কোথায় কী রোল প্লে করছে। এবং এখানে ভিকটিমের অনেক সময় আমরা এই ভিকটিম এর ক্ষেত্রে এই ধরনের খুন হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা খুনির ওপরে অনেক বেশি নজর এবং ফোকাসটা দিই, কিন্তু এই বাড়িটাও খুব ইন্টারেস্টিং, আকাঙ্ক্ষার বাড়ি। মানে এটা হতে পারে যে মেয়ে বাইরে থেকে পড়াশুনো করে এসে তাকে এরকম একটা ছেলে এসে আমেরিকা ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, তার সাথে যদি তার বিয়ে হয় বাবা মা কি নিশ্চিন্ত হচ্ছেন, এটা একটা পার্সপেক্টিভ। অন্যদিকে দুটি ভাই, উত্তর ভারতের একটা পরিবার, খুব সাধারণ একটা পরিবার, সেখানে মেয়ের গুরুত্ব কতটা, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা। মানে অ্যাপারেন্টলি পড়াশোনা করেছে রাজস্থানে টেকনোলজি থেকে পড়ে, কিন্তু আমি একটা উল্টো ভিউ দিই, ধরুন মানে জামাই হিসেবেও তো আমি কথার কথা বলছি যে যদি একেবারে ম্যান্ডেন রিয়েলিটির ক্ষেত্রে নিয়ে আসি, ফেলে দেওয়ার না, মানে রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে আকাঙ্ক্ষা ডিগ্রি নিয়েছে, এবার দুটো ওয়েবসাইট খরচা করে এবং রিসার্চ করে উদয়ন তৈরি করেছে, যাতে বলছে বিমান পরিবহন, হীরের খনি, টাইটানিয়াম খনন, ক্যালিফোর্নিয়ায় মার্সিডিজ বেঞ্জের ডিলারশিপ, ব্যাঙ্গালোরে ফাইটার প্লেনের ইঞ্জিন তৈরি করা, ডায়মন্ড হারবারে জাহাজ তৈরির কারখানা, মিডল ইস্টে তেল তোলে, নিজের 4টে তেলবাহী জাহাজ আছে। আমি বলছি এটা একসঙ্গে বললাম বলে হয়তো অবিশ্বাস্য, কিন্তু একটা ওয়েবসাইটে সাজিয়ে গুছিয়ে যখন দিয়েছে উইথ প্রপার রিসার্চ জন্য করেনি তো, এটা তো না, আমি বলছি যে সেখানে আকাঙ্ক্ষার পরিবার, বা আমি বলছি তো এটা কনভিন্সিং সোনার টুকরো ছেলে। আমি একটা কথা বলতে চাই, সোশ্যাল নেটওয়ার্কিং যদি বলেন, দেখুন এখানে কিন্তু পেট্রোল এবং স্ফুলিঙ্গ কাছাকাছি, কারণটা বলছি
এই উদয়ন যেরকম সাইকোপ্যাথ, উল্টো দিকে শহরের মধ্যে অনেক সোশ্যালি ফোবিকরা বসে আছে, মেয়েরা, তারা কিন্তু এইরকম, এই যে এদের কি করে, এরা প্রে খোঁজে, তাদেরকে বলে প্রিডেটার, অর্থাৎ আমি ঘাপটি মেরে বসে আছি, কখন ঠিক মহিলাটি আমার জালে পড়বে, এবং কোন মহিলাটি জালে পড়বে, আকাঙ্ক্ষার মতো মেয়ে, এ হয়তো সোশ্যালি ফোবিক, এ হয়তো দেখুন গিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা সার্চ করি, সে হয়তো কোনো একটা ছেলের সঙ্গে ভালো করে গিয়ে কথা বলতে পারে না, তার হয়তো কোনো অনেকদিন বয়ফ্রেন্ড হয়নি, সে হয়তো সোশ্যালি একটুখানি আনকমফোর্টেবল ফিল করে, সে হয়তো তার দুটো ভাই আছে, বাড়িতে হয়তো তাকে মেয়ে বলে অতটা প্রাধান্য দেয় না, এইরকম একটা মেয়ে কিন্তু সুমন জানে এই ঘটনার পরই চিতপুরে মৌসুমী বলে একটি মেয়ে এই ফাঁদে পড়েছে আবার। এটাই বলছি যে এরা কিন্তু এদিকে যেরকম মানে হয় না যে একটা প্লাগ, এবং আকাঙ্ক্ষার অ্যাকাউন্ট থেকে 1,20,000 টাকা এই ছেলেটি বের করে নিয়েছে, এই বিশ্বাসের একদম প্রিডেটর। অনুপদার পরের ছবিটা এটা আমি একটু দেখাতে চেয়েছি যে এই ছেলেটি একদিকে প্রেমিক, আবার আরেকদিকে এর ভেতরে একটা শয়তান বাস করে। হ্যাঁ, তো আমি ওয়েবসাইটে দেখলাম যেটা, সেটা আমি জানি না, আমি ভুল হতে পারি, ওয়াকিং ডেথ বলে একটা হলিউডের ছবি, হ্যাঁ হলিউডের সিরিয়াল, হ্যাঁ ওর নাকি খুব প্রিয় সিরিয়াল, ও সেটা রেগুলার দেখে। একদম একদম। আমি দ্রুত একবার দেখে নেব যে এই যেগুলো থেকে ইন্সপিরেশন পেতে পারে উদয়ন বলে মনে করছে পুলিশের কয়েকজন, ওয়াকিং ডেথ এবং কয়েকটি সিরিয়াল দেখুন। থাকতো ভোপালে কিন্তু ভাবতো যেন আমেরিকায় আছে। ফেসবুকের একাধিক পোস্টের ছত্রে শুধুই আমেরিকা আর আমেরিকা। আর খুন করে দেহ লোপাটের ছকটাও কি আমেরিকার জনপ্রিয় হরর শো থেকেই পেয়েছিল উদয়ন দাস? কারণ তার বাড়ি থেকে দ্য ওয়াকিং ডেড এবং ক্রাইম সিন ইনভেস্টিগেশন, এই দুই জনপ্রিয় মার্কিন টিভি সিরিজের ডিভিডি পেয়েছে পুলিশ। উদয়ন দাসের কুকীর্তি সামনে আসার পর থেকেই তার কার্যকলাপে বহু দুধে পুলিশ অফিসার। ঠান্ডা মাথায় একে একে 3 জনকে হত্যা, তারপর নিখুঁত ছক অনুযায়ী 3টি দেহই সুন্দরভাবে গায়েব করে দেওয়া, যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায়। তার জন্য ফেসবুকে 3 মৃতকেই সমাজের সামনে জীবন্ত করে রেখে দেওয়া। এরকম ছাপোষা চেহারার একটি ছেলে এত কিছু শিখলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উদয়নের বাড়ি থেকে দ্য ওয়াকিং ডেডের ডিভিডি পায় তদন্তকারীরা। ওয়াকিং ডেড একটি মার্কিন হরর টিভি সিরিজ, এখনো পর্যন্ত যার 8টি সিজন হয়ে গিয়েছে। মৃত কিন্তু জীবন্ত, অর্থাৎ জম্বিদের বিরুদ্ধে কয়েকজনের লড়াই নিয়েই তৈরি দ্য ওয়াকিং ডেড, অর্থাৎ লাশের ছড়াছড়ি। কিভাবে কোথায় সেই দেহ লুকিয়ে রাখা যায় তার নানা উদাহরণ চোখের সামনে। The hell with the noise. ক্রাইম সিন ইনভেস্টিগেশন বা সিএসআই, এটিও একটি জনপ্রিয় মার্কিন টিভি শো। 2000 থেকে 2015 পর্যন্ত এর 15টি সিরিজ হয়েছে। কিভাবে একদল তদন্তকারী বিভিন্ন খুনের রহস্য উন্মোচন করে তা নিয়েই তৈরি হয় এই টিভি শো। অর্থাৎ খুনের এবং খুন লুকোনোর নানা উপাদানে ভরপুর। কিন্তু যে টিভি শো নিছকই মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সেগুলি কি উদয়ন দেখত খুনের ছক সাজানোর জন্য? এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।